কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। বিএনপির বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখন হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু 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 করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়। চান্দাবাজে আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে। চান্দাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পো স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপে যায়। কি রে ভাই, সমস্যা কি? টেম্পো স্ট্যান্ড বলছে, আপনি খেপেন কেন? এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে। ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নেবে, মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নেবে। বিএনপি উঠছে মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে। কারণ সামনে সারাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে। তো এক হয়েছে আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে, বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে 5,000 শ্রমিক নিয়ে এসে ট্রাক ভাড়া করে যশোরের করতে। তো মানুষ একটু বেশি হইলো। আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না, উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে। তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে, এরা সবাই ভোট দিবে এটাও না, মানে যাচ্ছে দেখতে তারেক রহমান এসে বাড়ির কাছে। আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি বাস ফ্রি বিরিয়ানি টিয়ানি এগুলো দিলে তো আবার যায়, এইভাবে নিয়ে যাচ্ছে। এখন ধরেন যে লোকজন সামনে আছে, বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইল না, কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজনরে মিরপুর এলাকায়। তো পেটাচ্ছে, এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর এখানে নিউজ করতে, ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর। ভাই আমারে মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন, হ্যাঁ ওই তো আপনি কি কেন মারছে কেন? বলতেছে বাসায় চলে যেতে বলতেছে, লকডাউন এই জন্য বাসায় চলে, লকডাউনের সেকেন্ডেতে। তো পরে বলতেছে যে তা আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে আপনি বাইরে কেন? সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ, লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে। তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না, এটা বাংলাদেশ। তো এখানে মানুষের পায়ের সাথে পা লেগে মানুষ পড়ে যায়, 2-4 হাজার 10,000 1 লাখ মানুষ, এটা বিশাল আকারের কোনো কিছু না, এটা দিয়া জাজ করার কিছু না, এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে। মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না, এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন, তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান। তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকের চাই, খুব যোগ্য লোকের চাই। আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই, দুর্নীতিবাজ না এরকম লোকজনরে চাই, চান্দাবাজ লোকজনরে চাই না আমরা। এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে। যেই বলবে যে চান্দাবাজ লোককে চাই না, বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িপাল্লায় দিবে। এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকের বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, ধানের শীষেই দিব, হ্যাঁ বা ভোটটা আপনারই দিব, কোনো চান্দাবাজে আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে। কারণ বুঝবে যে বেটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছিস, আবার বলতেছিস যে চান্দাবাজে ভোট দিবি না, ওটা আমি তো চান্দাবাজ, তুই আমাকে ভোট দিবি, আবার বলতেছিস চান্দাবাজে দিবি না, আমার চান্দাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি? কয়েক বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম, সেই ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুতবা দিচ্ছেন। তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে, তো সুদ নিয়ে ওয়াজ করছেন। এই ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুদখোর, তার ইবাদত কবুল হবে না, সে মসজিদে আসলেও লাভ নেই, তার ইবাদত কবুল হবে না। আর মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠা কয় হুজুর বাইরন, তুই বাইর অন্ত না, তুই বাইর, নামাজ পড়ানো লাগবে না, মুয়াজ্জিনরে কয় নামাজ পড়াইতে খুতবা দিতে। হুজুর কি সমস্যা, কি হয়েছে কি? তো ওই আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা কি? বদমাস, আমি মসজিদের ইমাম সভাপতি আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াজ করে। তো ইমাম সাহেব বলে যে ইমাম সাহেব আসছেন নতুন, বুঝছেন? তো ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, হ্যাঁ আমি তো আপনার নিয়ে কোনো কিছু। তখন ওই সভাপতি হুজুরের কয় বেটা বদমাস, তুই আমার বোকা ভাবছিস, তুই যে সুদখোরের বিরুদ্ধে বলছিস, তুই আমি বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস। হুজুর কিন্তু জানে না, হুজুর বলতেছে হুজুর এই সভাপতি বলছে সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি, আর কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম। এখন এই সুদখোরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে, চান্দাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পো স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপে যায়। কি রে ভাই, সমস্যা কি? টেম্পো স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন? চান্দাবাজ খেপে যায়, আপনি খেপেন কেন ভাই? আপনি চান্দাবাজ, আপনি চান্দা না করে থাকলে আপনি খেপবেন কেন? ওরা মনে করে চান্দাবাজ বল, মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি এক অণু হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটা তো আর করার কিছু নাই, এটাই। এখন
এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ। এই যে বুঝার যে জ্ঞানটা বিএনপির হয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। আপনারা যেমন বুঝছেন, সাধারণ মানুষ, এই দেশের জনগণ, তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ। খালি একটা না, বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে, মানে আমি আমারটা বলি, আমাদের ধাক্কাইতেছে, প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান, আমাদের বিরুদ্ধে বলেন। এত ক্ষতি করিনি তো গত 6 বছরে আপনাদের, এত ধাক্কান কেন? তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় দেওয়া একজন ওয়াহিদুজ্জামান নামে, AKM ওয়াহিদুজ্জামান, সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন, AKM ওয়াহিদুজ্জামান। এই ব্যক্তি নিজের পরিচয় তিনি প্রফেসর, অধ্যাপক, ভুয়া অধ্যাপক। এই কারণে লেখে না, খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে, প্রফেসরটা আবার লেখে না। হ্যাঁ, কিন্তু মানুষ আবার পরিচয় দেয় অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছি, আবার AKM লাগাই নিছে, আবার একটু বেশি ভালো। আবার নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে, অনেকের কাছে আবার অ্যাপোলো হিসাবে বলে। সব বানোয়ার, প্রফেসরও বানোয়ার, অ্যাপোলো বানোয়ার, দুইটাই বানানো। এই বানানো বাটপার এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জাইমা রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে, মানে তাকে দায়িত্ব দিছে যে ভাই তারেক ভাই তো একটা দায়িত্ব দিয়েছেন, এটা ভালো ছেলে খুঁজে বের করার জন্য, এখন কোথায় পাই, এরকম টাইপের। তো ওই লোক আরেক ছেলের কথা বলছিল, সেখানে বক্তব্য করছে। যাই হোক, তো উনি এত কাছের মানুষ, তো তারেক রহমানের এত কাছের মানুষ, এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না, কিন্তু তিনি আবার বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি তথ্যমন্ত্রী হয়ে গেছেন, তথ্যমন্ত্রী উনি মোটামুটি হয়ে গেছেন, এরকম একটা ভাবসাব নিয়ে আছে। যদিও উনি এখন আসে হলো ইউএসএতে, মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল, সেটারে করে তারপরে এখানে আসে, এখানে উনি রিফিউজি হবে। তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না, এটা মোটামুটি আপনি করে রাখেন। এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও করবে না, ধরলেই পিসমোড়া বান দিয়া তারপরে পাঠাবে। তারপরেও ঝুঁকি নিয়ে সে এখানে আসে, এখনো টেক্সাসে আছে। তো আসে সে এত কিছু দেশে নির্বাচনী RTVর 5% শেয়ার নিয়ে আসে, তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন, এই 2 নম্বরই করতে যায় সে, মোবাইলে বুস্টিং টুস্টিং হাবি যাবে এগুলো করে নানান টাকা পয়সা মারা খাচ্ছে বিএনপির। এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে। আমার বাচ্চাদের, আমার ফেসবুক যখন হইলো তখন লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় সে এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে, এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না। আমি মাত্রা অতিক্রম করছি, এখন আর সে টিকিয়ে রাখবে না। মালয়েশিয়াতে থাকতে 500 রিঙ্গিত মেরে খাইছে একজনের, এটা আরও একদিন ভিডিওতে বলছি, ওই আলোচনা আজকে গেলে লম্বা হয়ে যাবে। তো এই ব্যক্তি আমারে সরাসরি করে, তারেক রহমানের এত ঘনিষ্ঠজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিছেন, আর আমি সেই দলের হয়ে কাজ করব, সেই দলের পক্ষে কথা বলবো, সেই দলের, মানে আমরা কি করতে পারতাম? ধরেন বাংলাদেশে বিএনপি যাহা, আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে, ভারতের বিষয়টা তো আলাদা, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হতো না, বাট ধাক্কাচ্ছে। প্লিজ বিএনপি নিয়ে বলেন, বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখন হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু 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 করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমনে চলবে, কি করবে না করবে, আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হইতে পারে, সামনের ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরেন বাংলাদেশে এতদিন 2টা দল ছিল, কি বিএনপি, আওয়ামী লীগ। ভারতে 2টা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে কি, একটা হলো লিবারেল আর একটা হলো গিয়া কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি, যেই দেশে আপনি গিয়ে দেখবেন যে 2টা রাজনৈতিক দল। এর বাইরে হাজার হাজার আছে, ওইটা চীনেও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল, এরা মনে হয় এরাই করে। চীনে নির্বাচন হয়, চীনে বিরোধী দলের অনেক দল এখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল আর কি। হাসিনা যেরকম দামি নির্বাচন করেছিল, এরকম টাইপের নিজেরা বানায়া বুঝায় যেটা নির্বাচন হইলো, কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, 2 দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোনো দেশে নাই যে 3টা দল একসাথে যায়, মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না। এখন আমরা গেল এই কয়েকদিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারা ব্যান করার, বিচার করেন,
বিচার হয় না। আজকে এক এসআই দেখলাম এই সাভারের ঘটনা, সে দাপায় কাঁদতেছে। আমার খুব মানে হৃদয় স্পর্শী মনে হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআর এর মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, ওরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে যশ সাহেবকে বলবো আল্লাহর রাস্তে জারমি করেন না। আপনাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিক মতো পালন করেন। নাহলে আপনাদের মধ্যে এরকম কত বিচারককে দেখলাম এই ইয়াতে গাজীপুরে ওই আগারগাঁয়ের বৃদ্ধাশ্রমে এরকম করে করতে থাকে, বুঝছেন। তো কোতাকুতি করার আগে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো কিছু করবে। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে। ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে, মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে। জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই, আপনারা আন্দোলন করেন নাই, বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করে নাই। আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরেও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আরে বেটা, এখানে জুলাই সনদটা যদি পাশ হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা, এবার যদি মনে করেন ক্ষমতায় আসো, আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয়, আসো, তারপরে পরপর 2বার থাকবে, আরো পরের বারও আসবে, সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, পরের বার জামাত আসলে তারপরে আবার আবার আপনারা আসেন। তো 15 বছর, তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2-3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তারেক রহমানের মেয়ে আছে না, সেও তো রাজনীতির মাঠে আসছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নাই। আপনি 10 বছরের বেশি হইতে হবে কেন? তারেক